আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস 2 গতকালকে সরি লাস্ট ক্লাসে অন পেজ নিয়ে কথা বলছিলাম, আজকে অফ পেজ। দেন ডে 2 আজকে অফ পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো অফ পেজ সম্বন্ধে আগেই ধারণা আছে, যারা গ্রুপে আগের থেকে ছিলেন আর সবারই ধারণা আছে। অফ পেজ অপটিমাইজেশন এটা মানে অন পেজের চেয়ে অনেকে অন পেজের চেয়ে অফ পেজটাকে বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে। দুইটাই আসলে সমান সমান, কিন্তু অফ পেজটা দিয়েই আপনার লিঙ্কটা, আপনার সাইটের লিঙ্ক অথরিটি, পেজ র্যাঙ্ক, এগুলো সব অফ পেজের উপরে নির্ভর করে। সো অফ পেজও কম গুরুত্বপূর্ণ না। অ্যান্ড আমি যে বললাম লিঙ্ক ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। অনেকে আছে যেমন ফাহিম, ডেইলি নামটা ভুলা যায়। আচ্ছা যাই হোক, দুনিয়ার সব জায়গায় লিঙ্ক শেয়ার করতে থাকে, ঠিক আছে। এই যে এখানে দুইটা উদাহরণ দেওয়া, সাইট এ সাইট বি। এখন সিস্টেমাইজ অনুযায়ী যে আমরা যেটা বলি, যার লিঙ্ক বেশি সে আগে, যার ব্যাক লিঙ্ক বেশি সে আগে থাকে। তো এখানে দেখে বোঝা যাইতেছে যে সাইটের ব্যাক লিঙ্ক কম, সাইট বি এর ব্যাক লিঙ্ক বেশি। তো হিসাব অনুসারে সাইট বি আগে আছে। আচ্ছা, কিন্তু না, আসলে এইটার এরকম কোনো কথা না। এখানে সাইট এটা দেখি, সাইটে মাত্র একটা ব্যাকলিঙ্ক পাইছে, সেটা হলো CNN.com থেকে। CNN.comটা আমরা সবাই চিনি, অনেক পপুলার একটা সাইট, ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে অনেক পপুলার একটা সাইট, ঠিক আছে। আর সাইট বিটার দিকে খেয়াল করেন, দাম মানে অনেকগুলো ব্লগ থেকে কমেন্ট নিছে, ওয়েব ওয়েব ব্লগ যে ফোরামগুলো আছে, ওই ফোরামগুলোর থেকে কমেন্ট নিছে, ব্যাকলিঙ্ক নিছে, সরি। বিভিন্ন ছোট ছোট যে ব্লগ সাইট, যেমন blogspot.com এর মতো সাইটগুলোর থেকে ব্যাকলিঙ্ক নিছে। এখানে myspace.com যেটা লেখা, সেটা দিয়ে আমি সোশ্যাল মিডিয়া বুঝাইছি, সোশ্যাল মিডিয়ার থেকে ব্যাকলিঙ্ক নিছে। আর র্যান্ডমাইজড অনেক ব্যাকলিঙ্ক পাইছে। তারপর এখানে সাইট বি এর চেয়ে আগে আছে, কারণ সাইটের কোয়ালিটি লিঙ্ক আছে। আর সাইট বি মানে লিঙ্কটা কোয়ান্টিটির উপর নির্ভর করে না, লিঙ্কটা কোয়ালিটির উপর নির্ভর করে। সাইটের একটা কোয়ালিটি লিঙ্ক সাইট বি এর হাজার হাজার কোয়ালিটির লিঙ্ক হচ্ছে অনেক বেশি। সো এখানে সাইট এ আগে আছে, ঠিক আছে। এখন আসেন কিছু কোয়ালিটি লিঙ্কের নাম বলি, মানে ন্যাচারাল ওয়েতে কিছু কোয়ালিটি লিঙ্ক যেগুলো গুগল কখনো ব্যান করে না, যেগুলো কোনো সমস্যা নাই। যে এখানে কিছু দেখেন, twitter.com, টুইটারে আপনার একটা পেজ বানায়, টুইটারে যদি আপনি একটা আইডি খোলেন, সো আপনি এটা আপনার ব্র্যান্ড নেমে খুলবেন। সাপোজ আমি লাস্ট যেটা মনে পড়তেছে, খুরশিদ আপুকে একটা খুলে দিছি, সেটা হলো বেবি কিপিং। সাপোজ আপনি ওটা দিয়ে টুইটার, আমি উদাহরণ দিতেছি বেবি কিপিং। সো twitter.com/বেবি কিপিং এটা আপনি নিয়ে নিলেন আপনারটা। facebook.com/বেবি কিপিং, এরকম youtube.com/user প্লাস ব্র্যান্ড নেম মানে বেবি কিপিং। আমি উদাহরণ দিতেছি বেবি কিপিং দিয়ে, মানে আপনার ব্র্যান্ড নেম গুলো আপনি যতভাবে উঠাইতে পারেন, যতগুলো লিঙ্ক করতে পারেন ব্র্যান্ড নেম দিয়ে। আর এই আমি এখানে যে সাইটগুলোর লিঙ্ক দিছি, এগুলো কখনো গুগল ব্যান করবে না, কারণ এগুলা এগুলা ব্যান করে না গুগল। আচ্ছা যাই হোক, লিঙ্ক দিন। তারপর wordpress.com এর সাথে একটা সাবডোমেইন আপনার ব্র্যান্ড নেম দিতে পারেন। থামলার.com একটা ব্লগের মতো, এটার সাথে আপনি আপনার ব্র্যান্ড নেম দিতে পারেন, ঠিক আছে। আর প্রত্যেকটা এগুলোর সাথে এগুলো দিয়ে আপনি ব্যাকলিঙ্ক করবেন না। আর টেকনোরাটি, অ্যাবাউট.মি, তারপর পোস্টারাস.com, টাইপেড.com, এখানে অনেকগুলো দেওয়া আছে। গ্রাভাটার.com, ব্র্যান্ড নেম। এগুলোর থেকে যখন আপনি ব্যাকলিঙ্ক পাবেন, এগুলো কখনো গুগল ব্যান করবে না। আর এখানে অনেকগুলো ব্যাকলিঙ্ক আছে, আর প্রত্যেকটাই খুব কোয়ালিটি ব্যাকলিঙ্ক। এই ইমেজটা আমি আগামীকাল, এইটা আমি আগামীকাল গ্রুপে শেয়ার করে দিব সবার বোঝার জন্য। আচ্ছা নেক্সট যাই, ডোমেইন অথরিটি। আমি আগে ডোমেইন অথরিটি নিয়ে গ্রুপে কথা বলছিলাম, যে ডোমেইন অথরিটিটা কি অনেকেই তখন বুঝছিলেন। আমি অনেকভাবে বলছি যে আপনার সাইটে একটা ওয়ার্ড আছে, আমার সাইটে একটা ওয়ার্ড আছে, দুইটা সেম ওয়ার্ড। ধরেন আপনার সাইটে ম্যাঙ্গো ওয়ার্ডটা আছে, আমার সাইটেও ম্যাঙ্গো ওয়ার্ডটা আছে। এখন আপনার একটা বন্ধু বা বান্ধবী এটা লিখে গুগলে সার্চ দিল, এটা লিখে যখন গুগলে সার্চ দেয়, এখন ধরেন ওই ওয়ার্ডটা আপনার আর আমার সাইট ছাড়া আর দুনিয়ার কোনো সাইটে নেই। সো এখন কার সাইটটা ফার্স্টে শো করবে? যার সাইটের ডোমেইন অথরিটি বেশি, তার সাইটটা ফার্স্টে শো করবে। আপনাদের যে টুলগুলো দেওয়া হয়েছে, এই কোর্স শুরু করার আগে কিছু টুলস দেওয়া হয়েছিল, যে টুলসগুলো দেওয়া হয়েছে ওইগুলোর মধ্যে ডোমেইন অথরিটি চেকার, মজ নামে যে টুলসটা আছে, ওইটা দিয়ে ডোমেইন অথরিটি চেক করে। আরও এসিও কোয়াক, তারপর মজবার, এগুলো হলো ডোমেইন অথরিটি চেকার।
গুগলে সার্চ করলেও পাবেন। আচ্ছা নেক্সট, এই যে ব্যাকলিং, আজকে অফ পেজ নিয়ে যত কথা বলতেছি এগুলা অনেকটাই ব্যাকলিং বেসড হয়ে যায়। লিঙ্ক বিল্ডিং আর অফ পেজ মোটামুটি কাছাকাছি বলা যায়। পেজ র্যাঙ্ক এটাও ব্যাকলিংকের মতোই, এটাও ব্যাকলিংকের উপর নির্ভর করে, অফ পেজ অপটিমাইজেশনের উপর নির্ভর করে, অন পেজের উপরেও নির্ভর করে, কিন্তু পেজ র্যাঙ্কটা মেইনলি ব্যাকলিংকের লিঙ্ক বিল্ডিং এর উপরেই বেশি নির্ভর করে। আচ্ছা, গুগল, ল্যারি পেজ এন্ড সার্জে ব্রাউন, এই গুগলের প্রতিষ্ঠাতা, এরা ব্যাকলিংক, আপনার ব্যাকলিংক কোথায় কোথায় আছে এটা আমি যে কোনো এসি এক্সপার্টরাই দেখতে পারে যে ব্যাকলিংক কোথায় কোথায় আছে, ব্যাকলিংক দেখার কিছু সাইট আছে। সো এটা গুগল অবশ্যই বুঝতে পারে আপনার ব্যাকলিংক গুলা রিলেভেন্ট সাইট থেকে আসছে, মানে আপনার রিলেভেন্ট সাইট বলতে বোঝায় আপনার টপিকের সাইট গুলার থেকে নাকি। সো এটা থেকে দেখা যায় যে আপনার ব্যাকলিংক গুলো আপনি রিলেভেন্ট সাইট থেকে পাইছেন, না ওই যে গতকালকে বলছিলাম দুনিয়ার সব জায়গায় লিঙ্ক শেয়ার করে দিছেন এরকম ওই ব্যাকলিংক গুলা, মানে ব্যাড ব্যাকলিংক না এগুলো গুড ব্যাকলিংকস, ঠিক আছে। এন্ড দেন এটার উপরে পেজ র্যাঙ্কও নির্ভর করে। দেন নো ফলো ডু ফলো আর একটা আছে, আপনি ব্যাকলিংক শেয়ার করলেন, সাপোজ ভালো জায়গায় ব্যাকলিংক শেয়ার করলেন, এখন ব্যাকলিংক গুলো নো ফলো হলে ওটার ভ্যালু কম, আর ব্যাকলিংক গুলো যদি ডু ফলো হয় সেটার ভ্যালু বেশি। এখন একটা জিনিস যে ভাইয়া নো ফলো ব্যাকলিংক কি ডু ফলো ব্যাকলিংক কি, এই যে এই ইমেজটা দেখেন, এখানে একটা নো ফলো ব্যাকলিংক এন্ড একটা ডু ফলো ব্যাকলিংকের, মানে facebook.com লিংকটাই একবার নো ফলো উপরেরটা এন্ড সেকেন্ডটা ডু ফলো ভাবে লেখা হয়েছে, মানে যখন নরমালি লিংক শেয়ার করা হয় ওইটা ডু ফলো ব্যাকলিংক হিসেবে কাউন্ট হয়। এন্ড যখন লিংকের ভিতরে এই যে দেখেন এই হার্প, এটা হলো একটা কোডিং সিস্টেম, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট এরা এদের কোড ইউজ করতে হয় না, ওয়ার্ডপ্রেস ব্লগস্পট এই দুইটা নিয়ে বলতেছি, এদের কোড ইউজ করতে হয় না, এদের নরমালি ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা প্লাগইন আছে, যেমন ওয়ার্ডপ্রেসের আছে প্রিটি লিংক, ঠিক আছে। আর ব্লগস্পটের মধ্যে এটা অটোমেটিক থাকে যে লিংকটারে নো ফলো করে দেওয়া যায়। যারা লিংক দেন তারা জানেন যে লিংকের এখানে নো ফলো একটা অপশন আছে, নো ফলো মার্ক করে দিলে এটা নো ফলো হয়ে যায়। এন্ড ডু ফলো, নরমালি যে লিংকটা লেখা হয় এটাই হলো ডু ফলো লিংক। নো ফলো ডু ফলোর আরো কিছু জিনিস আছে, এটা এখন ফার্স্ট স্টেপে বুঝাইলে বুঝবেন না, সো এটা আমরা পরে আস্তে আস্তে জানবো। আচ্ছা, নো ফলো ডু ফলো, আপনি আপনার সাইটে যখন কেউ লিংক শেয়ার করবে, সাপোজ আপনার কোনো রিলেভেন্ট সাইট আপনার সাইটে এসে লিংক শেয়ার করলো, আপনার একটা পপুলার সাইট আছে, তখন তারা যে লিংকটা শেয়ার করবে ওইটারে আপনি নো ফলো করে দিলে আপনার ভালো, কারণ গুগল বটস, লাস্ট ক্লাসে বলছিলাম গুগল বটস যখন আসে তখন ও যখন ডু ফলো লিংকটা পায় তখন আপনার সাইটটা ছাইরা ওই ডু ফলো লিংকটা ফলো করে, ওইটা ফলো করে ওইটারে যে আগে করে আসে, তারপর ওইটার থেকে যদি আপনারটা ব্যাকলিংক থাকে তাইলে আবার আপনারটা ফিরে আসে। কিন্তু সেই জন্য আমি বলছি যে নিজের সাইটে ইউজ করার জন্য নো ফলো লিংক ইউজ করবেন, অন্যের সাইটে যে আপনি ডু ফলো ব্যাকলিংক করতে পারেন, যেমন টেকটুনসে ডু ফলো ব্যাকলিংক করা যায়, সরি টেকটুনসে নো ফলো ব্যাকলিংক, টেকটুনসে কোনো ব্যাকলিংক করলে ওটা অটোমেটিক নো ফলো হয়, টেকটুনসে মানুষ ব্যাকলিংক করে ভিজিট নেওয়ার জন্য, ঠিক আছে, আর ওইটা অটোমেটিক নো ফলো হয় আমি দেখছি। আর টিউনার পেজ যে সাইটটা আছে এটাও খুব পপুলার সাইট, এটার মধ্যে নো ফলো ডু ফলো ম্যাটার করে না, এটা সবই ডু ফলো। আচ্ছা, নো ফলো ডু ফলো নিয়ে আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি স্লাইডটা শেয়ার করবো আস্তে আস্তে, এটা দেখলেও পরে আরো আইডিয়া পাবেন। আচ্ছা, কিছু সিম্পল রুলস, লিঙ্কগুলো কোথা থেকে নেবেন, ধরেন অনেকগুলো রিলেভেন্ট সাইট খুঁজে পেয়েছেন, রিলেভেন্ট সাইট কিভাবে বাইর করে একটু পরে আমি দেখাইতেছি, রিলেভেন্ট সাইট বাইর করার এটা। এখন কিছু ধরেন অনেকগুলো রিলেভেন্ট সাইট পেয়েছেন, এখন রিলেভেন্ট সাইটগুলোর মধ্যে ঢুকে একটু স্টাডি করেন, বেশিক্ষণ টাইম লাগে না, একটা সাইটে স্টাডি করতে বড় জোর 10 থেকে 15 মিনিট টাইম লাগে। এখন রিলেভেন্ট সাইটগুলোর ভিতরে ঢুকে স্টাডি করেন তাদের কন্টেন্ট কোয়ালিটি কেমন। আচ্ছা, যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো হয় সো গুড, আর যদি দেখেন কন্টেন্ট কোয়ালিটি যে -100 ওয়ার্ড, 100 ওয়ার্ডের নিচে যে সব কন্টেন্ট আছে ওইগুলা খুব ভালো কন্টেন্ট বলা যায় না। তারপর তাদের কন্টেন্টের মধ্যে লিঙ্ক শেয়ারিং কেমন, অনেকে কিছু কিছু টিভি সাইট আছে, মুভি ডাউনলোড সাইট আছে, তারা সাপোজ একটা মুভি অনেকভাবে নাম বিকৃত করে নিচে কিওয়ার্ড দিয়ে ভরে রাখে, মানে জানি সার্চ দিয়ে পায়, এটা হইলো কিওয়ার্ড ডেনসিটি। এই সাইটগুলো খারাপ, এখানে যে ব্যাকলিংক করাও খারাপ।
যেমন ওই ধরেন আমি চ্যানেল আই নিয়ে একটা চ্যানেল এর একটা আমার সাইটে আমি চ্যানেলটা এমবেড করে বসাইছি। সো নিচে লিখছি এই চ্যানেল আইটা মানুষ কি কি লেখা সার্চ দিতে পারে, এটা ভাবলাম যে চ্যানেল আই, লাইভ চ্যানেল আই, অনলাইন অনলাইন চ্যানেল আই, লাইভ অনলাইন সি লাইভ চ্যানেল আই, টেলিকাস্ট ব্রডকাস্ট লাইভ চ্যানেল আই, এইগুলা লেখা যখন নিচে ভরে রাখে ওইটারে বলে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি জিনিসটা খারাপ, অনেকে কিওয়ার্ড ডেনসিটি করে, অনেকে না, বেশিরভাগ মানুষই কিওয়ার্ড ডেনসিটি করে। কিন্তু আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে 100 ওয়ার্ডের ভিতরে সর্বোচ্চ যদি আপনার ব্লগ পোস্টটা 100 ওয়ার্ডের হয়, আপনি 3% বা 4% সেম কিওয়ার্ড রাখতে পারবেন। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি, এই কিওয়ার্ড ডেনসিটি মূলক সাইটগুলো যে ব্যাকলিং করা ঠিক না। এখন আসেন স্প্যামি কন্টেন্টের ভিতরে খুব বেশি ভাবে লিঙ্ক শেয়ার করলে, ধরেন একটা 100 ওয়ার্ডের কন্টেন্ট ভিতরে 30 থেকে 40টা লিঙ্ক, এগুলোর স্প্যামি কন্টেন্ট বলে। এইসব জায়গায় ব্যাকলিং করা ঠিক না। তারপর ট্রাস্টেড কন্টেন্ট মানে ট্রাস্টেড যে সাইটগুলো আছে, সাপোজ sharpmillout.com, এগুলা, এই সাইটটা খুব ট্রাস্টেড। sharpmillout.com, তারপর labnol.org, আরো কিছু সাইট আছে ট্রাস্টেড সাইট। এগুলার ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, এগুলা দেখলেই বোঝা যায় কোন সাইটটা ট্রাস্টেড, কোন সাইটটা ট্রাস্টেড না। আচ্ছা, নেক্সট এখন আসেন এই ব্যাকলিং দিয়েই, মানে অফ পেজ অপটিমাইজেশনের ব্যাকলিং দিয়ে কিভাবে র‍্যাঙ্ক করা যায়। সাপোজ আপনার কিওয়ার্ড বেবি কেয়ার, সো এখন আপনি বেবি কেয়ার লেখা গুগলে সার্চ দেন, যেই সাইটগুলা ফার্স্ট দুইটা পেজের মধ্যে আসবে, মানে ফার্স্ট পেজ এন্ড সেকেন্ড পেজ, ঠিক আছে? ফার্স্ট এন্ড সেকেন্ড পেজের যে সাইটগুলো আসবে তারা হলো আপনার কম্পিটিটর, তাদের সাথে আপনি কম্পিটিশনে নামছেন। থার্ড আর ফোর্থ দেখে লাভ নাই, অনেকে 5টা পেজ পর্যন্ত ধরে, কিন্তু আমি 1 আর 2 রেফার করি, ঠিক আছে? আচ্ছা, দেন তারা হলো আপনার কম্পিটিটররা যখন ফার্স্ট পেজে এন্ড সেকেন্ড পেজে আসতে পারছে, তার মানে তাদের অবশ্যই পিছিয়ে ব্যাকলিংক আছে, অনেক কিছু আছে। অফ পেজ অপটিমাইজেশন, তাদের অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন ভালো। এখন তাদের কিভাবে টপকাবেন? তাদের ছেড়ে তো আপনার উপরে যাওয়া লাগবে। সো তাদের ফার্স্টে দেখবেন তাদের ব্যাকলিংক গুলো কই আছে। এখন তাদের ব্যাকলিংক আপনি কিভাবে খুঁজে বের করবেন, এটা তো। এখন এই যে দেখেন মাই ফেভারিট, এখানে আমার চারটা ফেভারিট ইসের নাম লিখছি, ফেভারিট সাইটের নাম। এখানে যদি যে তাদের লিঙ্কটা দিয়ে দেন, এন্ড এখানে ব্যাকলিংক চেকার টুলস আছে, এই চারটা হলো খুব ফেমাস ব্যাকলিংক চেকার টুলস, ঠিক আছে? এই তাদের লিঙ্কটা যদি এখানে দিয়ে তারপর আপনি এন্টার প্রেস করেন, 3 থেকে 4 মিনিটের মধ্যে তাদের যত ব্যাকলিংক আছে সব খুঁজে বের করে আপনার সামনে দিবে। দেন এখন আসেন তাদের ব্যাকলিংক গুলোর থেকে ভালো ব্যাকলিংক গুলো খুঁজে বের করবেন কিভাবে। তাদের যে সব সাইটে ব্যাকলিংক আছে, সাপোজ আপনার কম্পিউটার, আমি আমার এখন আপনার কম্পিউটার, আমি এখন আমার ব্যাকলিংক গুলো আপনি খুঁজে বের করলেন। এখন দেখবেন যে আমার কোথায় কোথায় ব্যাকলিংক আছে, এবং আমি যদি কোনো খারাপ জায়গায় ব্যাকলিংক করি, যেমন আমি যদি স্প্যামি কমেন্ট, কিওয়ার্ড ডেনসিটি, এসব আনট্রাস্টেড সাইটের মধ্যে যে ব্যাকলিংক করি, আপনি ওইগুলা বাদ দিয়ে যেসব ভালো সাইটে আমি ব্যাকলিংক করছি ওইগুলো করেন, ঠিক আছে? এইভাবে যদি আপনি আমার ব্যাকলিংক গুলো নিয়ে নেন, তাহলে আপনি আমার সেক্টরে আস্তে আস্তে আমার সেক্টরে টাচ করতে পারবেন। এন্ড একদিন যদি টাচ করে ফেলেন, তারপর যখন আমার ব্যাকলিংক আপনার ব্যাকলিংক সেম হয়ে যাবে, তখন আমরা দুজন সেম পজিশনে আসবো। কিন্তু আরেকটা আছে ডোমেইন এজটা, এটার উপরে ম্যাটার করে। সাপোজ আজকে আপনি ডোমেইনটা কিনে রাখলেন, আপনার নেক্সট ইয়ার ডোমেইনটার এজ হবে 1 ইয়ার। এখন যার ডোমেইন এজ বেশি, ডোমেইন এজের ভিতরে অনেক সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম অনেক কিছু দেখে। সো এখন এখানে ডোমেইন এজটাও ম্যাটার। কিন্তু আমার চেয়ে আপনার সাইটের কোয়ালিটি ভালো হলে ডোমেইনেজ আমার চেয়ে যদি আপনার সাইটের কোয়ালিটি ভালো হয় এন্ড আমার ডোমেইনেজ বেশি এন্ড আপনার ডোমেইনেজ কম, তারপরও কোয়ালিটির জন্য আপনি উপরে যাইতে পারবেন। সো এটা ম্যাটার না, ডোমেইন কবে কিনছেন সেটা ম্যাটার না, কিন্তু ডোমেইনটা আগে কিনা ভালো, ডোমেইন এজটাও ম্যাটার করে। আচ্ছা, দেন এই টুলসগুলো নোট করেন। ওপেন সাইট এক্সপ্লোরার, এহার্বস, এই দুইটা বেস্ট। আরো কিছু প্রিমিয়াম টুলস আছে, আমি প্রিমিয়ামটা শেয়ার করি নাই। এই দুইটা 100-র উপরে ব্যাকলিংক শেয়ার করে না। এখানে যে চারটা আছে তারা সর্বোচ্চ 100টা ব্যাকলিংক আপনার সামনে এনে দেয়।
কিন্তু কিছু প্রিমিয়াম টুলস আছে। এই টুলসগুলো এখন আপনারা বিগিনার, সেই জন্য আমি শেয়ার করিনি। কারো লাগলে আমার কাছ থেকে জেনে নিতে পারেন। প্রিমিয়াম টুলসগুলোর মান্থলি ভাড়া আছে $40 উপরে, মিনিমাম $40 থেকে শুরু হয়। আচ্ছা, আরেকটা র্যাঙ্ক করার জন্য, সাপোজ আমার সাইট, আচ্ছা অন্য একটা পপুলার সাইট নেই, পেপাল.com। এখন আপনি খুঁজে বের করলেন যে আমার কয়টা পেজ আছে, মানে আমার সাইটে টোটাল কয়টা পোস্ট, কয়টা পেজ, এগুলো আছে। তার চেয়ে যদি আপনার সাইটে বেশি থাকে, আপনার সাইটটা তাহলে বেশি তথ্যবহুল, অ্যান্ড আপনার সাইটে পোস্ট বেশি থাকার কারণেও অনেক সময় সাইট টপে যায়। সাপোজ এটা আপনি শিট, আচ্ছা এটা আপনি কিভাবে খুঁজে বের করবেন? ফার্স্টে লিখবেন SITE, আই মিন সাইট। সাইট লেখা কোলন, এটাকে সাইট লেখা কোলন চিহ্ন দিবেন। এটা দিয়া দেখেন এখানে ইমেজে দেখাইছি আমি। তারপর ধরেন পেপাল.com, পেপাল.com লিখলে এখানে দেখেন গুগলে ফার্স্টেই শো করে অ্যাবাউট 3,20,000 রেজাল্ট, ঠিক আছে। তার মানে পেপাল.com দিয়ে 3,20,000 পেজ এটার ভিতরে ইন্ডেক্স আছে। তো এটা হলো পেপাল.com এর সাইট। এই সাইটটায় টোটাল 30,20,000 রেজাল্ট আছে পেপাল.com এর। দ্যাটস মিন পেজ এন্ড পোস্ট মিলে পেপাল.com এর টোটাল 30,20,000 পেজ আছে। এন্ড নেক্সট, আচ্ছা একটু সমস্যা হয়েছে, আমি আসতেছি। জাস্ট ওয়েট। সরি একটু সমস্যা হয়েছে নিচে ওই ভিডিও, ওইটার জন্য ল্যাপটপ হ্যাং করছে একটু। আচ্ছা সাউন্ড, হ্যাঁ রেকর্ডিংটা আজকে করতে পারলাম না, কিন্তু আমি রেকর্ডিং শুরু তো করছিলাম। যাই হোক, কিছু করার নেই। এমডি তানভীর হাসান, প্লিজ এটা অফ করেন। আচ্ছা খেলা আমিও দেখি নাই, এইসা পড়তে হইলো। আচ্ছা সাউন্ড তো শোনা যাইতেছে তাই না? হ্যালো, আচ্ছা কেউ চ্যাটে লেখেন সাউন্ড শোনা যাইতেছে নাকি। আচ্ছা হৃদয় থ্যাঙ্কস। টোটাল আজকে আরো কম। আচ্ছা যাই হোক, কম হইলে আমার সমস্যা নেই, আমি শুরু করি। হ্যাঁ তাহলে লিঙ্ক, একটা সাইটের টোটাল কয়টা পেজ আছে সেটা কিভাবে বের করতে হয় বুঝছি। সাইট, তারপর এটা এন্ড পেপাল.com, এরকম করে আপনি সাপোজ আমার কয়টা পেজ আছে সেটা খোঁজার জন্য আমারটার অ্যাড্রেস দিবেন cfspot.com এরকম। দেন আরেকটা জিনিস, এটা কেউ শেয়ার করে না, কম্পিটিটর অ্যানালাইসিস। মানে আমি যদি আপনার কম্পিটিটর হই, আপনি আমার বিভিন্ন জিনিস, আমার সাইটের আমি কি কিওয়ার্ড ইউজ করি, আমি আমার সাইটটা কোথায় কোথায়
আমার কোন পোস্টগুলো বেস্ট কোয়ালিটি আছে এগুলা কিভাবে খুঁজে বের করবেন। এখানে আরো অনেক কিছু শো করে, এটা কোথাও শেয়ার করে না, কিন্তু এসি এক্সপার্টরা জানে কিন্তু এটা শেয়ার করে না। কেন করে না আমি বলতে পারি না, আমি শেয়ার করলাম। যাই হোক, এখানে গুগল অ্যাডওয়ার্ডস টুলে যে কালকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা দেখাইছি। এখানে দেখেন নিচে একটা পেজ থাকে, নিচে একটা জায়গা থাকে ল্যান্ডিং পেজ। ওইখানে সাপোজ আপনি আমার সাইট দেখতেছেন বা অন্য কোনো সাইটের অ্যানালাইজ করতে চাইতেছেন, সে সাইটটা কেমন, কি কি কিওয়ার্ড ইউজ হয় সাইটে, সেখানে যেয়ে খালি ল্যান্ডিং পেজে পেপাল.com দেবেন, দেন নিচে সাবমিট অপশন পাবেন, এখানে সাবমিট করে দেবেন। তারপর দেখবেন আমার বিস্তারিত কিছু ডিটেলস, আমি কি কি কিওয়ার্ড ইউজ করি, আমার কিওয়ার্ড সম্পর্কে এখানে আইডিয়াও দেওয়া হবে, আমি কি কি কিওয়ার্ড ইউজ করে র্যাঙ্ক করছি, আমার টপ কিওয়ার্ড কোনগুলা। যাই হোক, আশা করি বুঝতে পারছেন, এটা হলো গুগল অ্যাডওয়ার্ড টুল দিয়ে করছি। কারো কোশ্চেন থাকলে পরে করবেন। আচ্ছা, নেক্সট সোশ্যাল মিডিয়া। পেজ অপটিমাইজেশনের জন্য বেস্ট একটা প্লেস হলো সোশ্যাল মিডিয়া। এখান থেকেই ওই যে আমি দেখাইছিলাম যে একটা সাইটের যদি 60 থেকে 70 হাজার, শুধু ফেসবুক দিয়ে কথা বলি, একটা সাইটের যদি ফেসবুকে 60 থেকে 70 হাজার লাইক থাকে, তখন আমি যদি একটা পোস্ট করে ওই পেজে আমার পেজটা শেয়ার করি যেখানে 60 থেকে 70 হাজার লাইক আছে, সো 60-70 হাজার বাদ দেন, এক এক ঘন্টার মধ্যে যদি 6,000ও ঢুকে, 60-70 হাজার থেকে 1 ঘন্টার মধ্যে যদি 6,000ও ঢুকে, তাহলে যদি সেইগুলো যদি বিডি পিপল হয়, 6,000 হয়, তাহলে বাংলাদেশের এরকম অফ পেজ এসিও দিয়া বাংলাদেশে যে সাইটটা আছে সেটা হলো নাম্বার 1 নিউজ সাইটগুলার প্রত্যেকটা কন্টেন্ট তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, সোশ্যাল মিডিয়া থেকে মোস্ট অফ দ্য ভিজিটর পায়। যেমন বিডি লাইভ 24, এই সাইটটার যত ভিজিটর, তার মধ্যে 90% হলো সোশ্যাল মিডিয়ার থেকে যায়। আশা করি বুঝতে পারছেন যে যার সোশ্যাল মিডিয়ায় সাবস্ক্রাইবার যত বেশি, তার সাইটও তত উপরে থাকে। আর সাইটের ট্রাস্ট, সাইটটা কতটুকু ট্রাস্টফুল, এই জন্য গুগল সার্চ সাইটটার সোশ্যাল মিডিয়াগুলো দেখে। সোশ্যাল মিডিয়া, যার সোশ্যাল মিডিয়া যত অ্যাক্টিভ, সাপোজ আমার পেজে এখন 61,000-62,000 লাইক আছে, কিন্তু আমি যদি কোনো পোস্ট শেয়ার করি পেজে, ধরেন 10টা-20টা লাইকের বেশি পড়ে না, কিন্তু এটার মানে আমার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না। যার সোশ্যাল মিডিয়া যত অ্যাক্টিভ, তার সাইটও তত ট্রাস্টফুল। নেক্সট, রিপুটেশন। এই যে দেখেন আমি যেটা বলছি, গুগলের রিপুটেশন দিয়ে দেখে আপনার সোশ্যাল মিডিয়ায় কেমন আছে। সাপোজ আপনি এখন কিছু লিখে সার্চ দিলেন, ওটা লিঙ্কডইন পেজ, এটা টুইটার পেজ, এটা ফেসবুক পেজ, এগুলো কিন্তু আপনার সাইটটার সাথে নিচে শো করে, কিন্তু আসলে কিন্তু আপনি এটা খুঁজতেছেন না। আপনি আপনার সাইটটা খুঁজলে এটা নিচে, এটা সোশ্যাল মিডিয়াগুলো শেয়ার করে, সোশ্যাল মিডিয়াগুলো শো করে। দ্যাটস মিন সোশ্যাল মিডিয়াগুলো ইম্পর্টেন্ট। এখন আসেন ব্যাড লিঙ্কস। সাপোজ আপনি আপনার সাইটের কোনো ব্যাকলিঙ্ক করলেন না, কিন্তু আমি আপনার সাইটের একটা ব্যাকলিঙ্ক করলাম একটা বাজে জায়গায়, ঠিক আছে, তার মানে এটা একটা ব্যাড ব্যাকলিঙ্কস। এখন ব্যাড ব্যাকলিঙ্কস, সাপোজ আপনি আপনার কম্পিটিটর যে আছে তার নামে তার সাইটের লিঙ্ক দিয়ে কয়েকটা ব্যাড ব্যাকলিঙ্ক করে দিলেন, এটা তার সাইটের র্যাঙ্ক তো কমতে পারে, কিন্তু আপনি দেখতে পারেন গুগল ওয়েবমাস্টার টুল, আরো কিছু টুলস আছে যেখান থেকে দেখা যায় আপনার সাইটের লিঙ্কগুলো কোনো ব্যাড ব্যাকলিঙ্কস আছে নাকি। আর ওয়ার্ডপ্রেসের জন্য এটা হলো একটা এক্সট্রা সুবিধা, আপনার সাইটের কোথায় কোথায় লিঙ্ক হয় ডেইলি আপনি আপডেট পান, কোথায় কোথায় লিঙ্ক হইতেছে আপনার সাইটটা। ওয়ার্ডপ্রেসে এটা একটা এক্সট্রা সুবিধা। আচ্ছা, যেটা বলি, রিকোয়েস্ট টু হ্যাভ দেম টেক ডাউন, এটা লিখছে মানে ধরেন আপনি আজকে আমার সাইটের নেম দিয়া কোথাও ব্যাড ব্যাকলিঙ্ক করলেন, এখন আমি এটা থেকে রেহাই কিভাবে পাবো? সেই জন্য আমার যেটা করতে হবে সেটা হলো, আমি গুগলে রিকোয়েস্ট করতে পারি। গুগলে রিকোয়েস্ট করার জন্য একটা লিঙ্ক আছে, সেটা আমি আজকে দেই নেই, আমি পরবর্তীতে লিঙ্কটা শেয়ার করে দেবো। এখানে রিকোয়েস্ট করলে যে আমার এই লিঙ্ক, এই লিঙ্ক ব্যাকলিঙ্কটা আমি চাই না এটারে টেক ডাউন করা হোক, মানে এটারে সরায় ফেলানো হোক। সো গুগল ওই সাইটের রিপোর্ট করবে, ওই সাইটের অ্যাডমিনকে মেইল দিবে এন্ড দেন ওইটা সরাই ফেলাইতে বলবে। আর না সরে, আর ওইটা যদি না সরানো হয় দেন ওইটা গুগল বুঝবে। আচ্ছা, নেক্সট, এখন আপনি ব্যাকলিঙ্ক করবেন, এই ব্যাকলিঙ্ক গুলো কি কি ওয়েতে আপনি পাবেন না, আপনার ভালো কোয়ালিটি ব্যাকলিঙ্ক গেস্ট ব্লগিং এর মাধ্যমে। গেস্ট ব্লগিং মানে অন্যের সাইটের জন্য আপনি পোস্ট করে দিলেন, দ্যাটস কল গেস্ট ব্লগিং। ব্লগ কমেন্টস, অন্য ভালো রিলেভেন্ট সাইটে ব্লগ কমেন্টস করলেন। তারপর কন্টেন্ট মার্কেটিং, হাউ টু, এটা আপনারা দেখেন যে লিঙ্ক আউট, সোশ্যাল বুক মার্কিং,
ক্রিয়েট উইজেট মানে সাপোজ আমি কিছুদিন আগে ব্লগ স্পটের জন্য একটা টুলস নিজে কোড করে বানাইছিলাম, ব্লগস্পটের জন্য একটা টুলস বানাইছিলাম যেটা ওয়ার্ডপ্রেসের মতো এসইও কিছু সুবিধা পাওয়া যায়, এসইও বা ইএসটির একটা সুবিধা পাওয়া যায়। সেইটার সাথে আমি আমার টু ফলো লিঙ্ক শেয়ার করছি, দ্যাটস মিন ওই উইজেটটার সাথে আমার একটা লিঙ্ক গেছে গা, কিন্তু এটা ব্লগস্পটে যারা ইউজ করছেন অনেকেই হয়তো এখানে ইউজ করছেন, যারা ব্লগস্পটে যারা আছেন ওটার সাথে আমার একটা লিঙ্ক হয়েছে, দ্যাটস কল্ড আমার একটা ব্যাক লিঙ্ক হয়েছে। তারপর এরকম বিভিন্ন সাইট আছে যেখানে আপনারা লিঙ্ক বিল্ডিং করতে পারেন। এই ইমেজটা আমি আগামীকাল শেয়ার করব, এটা একটা ইম্পর্টেন্ট ইমেজ। এখন আসেন আপনার সাইটের লিঙ্কগুলো আপনি খুঁজে পাবেন কিভাবে, যে আমার সাইটের রিলেভেন্ট সাইটগুলো কোনগুলো, কিভাবে খুঁজবো? সারাদিন গুগলে সার্চ করতে থাকবো, এইদিক ওইদিক যাইতে থাকবো না। এখন আসেন, সাপোজ আপনার কিওয়ার্ড বেবি কিপিং প্লাস, এখন লেখেন ইন প্লাস বেবি কিপিং। আচ্ছা, আবার ফার্স্টের থেকে বলি, সাপোজ আপনার কিওয়ার্ডটা বেবি কিপিং বা আপনার কিওয়ার্ডটা বেবি, এখন আমি লিখলাম বেবি প্লাস ইন টাইটেল, ঠিক আছে? দেন আচ্ছা, এটাকে কি বললে জানি, ইন টাইটেলের পরে যে ডট ডট আছে উপরে, এটাকে জানি কি বলে, কোলন মেবি, যাই হোক এটার নামটা আমি ভুলে গেছি। তারা হয়তো বুঝছেন, আপনারা যারা দেখতেছেন তারা হয়তো বুঝছেন, এটা ইন টাইটেলের পরে এটাকে মেবি কোলন বলে। দেন রাইট ফর আস, এটা লিখলেন, আর এটা কিন্তু অবশ্যই ডাবল ইনভার্টেড কমার ভিতরে থাকবে, রাইট ফর আস। দ্যাটস মিন কি, এটা হলো আপনার গেস্ট ব্লগিং এর জন্য, আপনার সাইটের লিংক করার জন্য। গেস্ট ব্লগিং, যারা গেস্ট ব্লগ অ্যালাউ করে যে আপনি তাদের সাইটে লিখতে পারবেন, এই সাইটগুলো কিভাবে খুঁজে বের করবেন? ঠিক আছে, কিওয়ার্ড প্লাস ইন টাইটেল, তারপর এটা কোলন, ইনভার্টেড কমার মধ্যে লিখবেন রাইট ফর আস। আপনার কিওয়ার্ড, আবার আপনারা ভালো করে এটা বুঝেন, আপনার কিওয়ার্ড প্লাস ইন টাইটেল কোলন প্লাস তারপর ইনভার্টেড কমার ভিতরে রাইট ফর আস। দ্যাট মিন্স আপনি ওই সব সাইটগুলো খুঁজে পাবেন যেগুলো আপনার কিওয়ার্ডের সাথে ম্যাচ খায় অ্যান্ড যেগুলো গেস্ট ব্লগিং অ্যালাউ করে। তারপর এই সেম গেস্ট ব্লগিং এর জন্য অনেকে রাইট ফর আস দেয়, অনেকে কন্ট্রিবিউট টু, ঠিক আছে? এটা আপনি কিওয়ার্ড প্লাস ইন টাইটেল, ওইটা আগেরটা সব সেম থাকবে, আর ইনভাইটেড কমার মধ্যে লিখবেন কন্ট্রিবিউট টু। এখানে আবার নতুন কিছু সাইট পাবেন গেস্ট ব্লগের জন্য। আবার কিওয়ার্ড প্লাস ইন টাইটেল প্লাস সাবমিট, এটা ইনভাইটেড কমার মধ্যে ইন ইউআরএল, তারপর কোলন ডট ব্লগ। আপনি আপনার ব্লগ, এইরকম আপনার রিলেভেন্ট সাইটের ব্লগগুলো কিভাবে খুঁজবেন যারা গেস্ট ব্লগ ইউজ করে, গেস্ট ব্লগ অ্যালাউ করে। এখন যাদের বেশি গেস্ট ব্লগ হয়, যেমন টেকটুনস, এখানে টেকটুনস এর অ্যাডমিনরা তো পোস্ট করে না, সবাই গেস্ট, সবাই এখানে বাইরের রাইটার, সো এখানে প্রত্যেকে লিঙ্ক শেয়ার করবে, স্বাভাবিক, ঠিক আছে? এইসব সাইটে লিঙ্ক শেয়ার করলে, মানে এই সাইটগুলো খুব পপুলার হয়। লিঙ্ক শেয়ার করলে হয়তো আপনার অ্যালেক্সা, দেখবেন একদিন এক রাত ঘুমাইছেন, পরের দিন সকালবেলা উঠে দেখলেন আপনার অ্যালেক্সা র্যাঙ্ক আকাশ ছোঁয়া, অনেক ভিজিটর, হাই পরিমাণে খুব ভিজিটর পাইতেছেন। এগুলা এগুলো হলো অন টাইম, আপনি যেই দিন পোস্ট করবেন সেই দিনই পাবেন, পরের দিন আর পাবেন না, এরকম। এগুলা আমি নর্মালি ইউজ করি না, তবে আপনার সাইট যদি নতুন হয়, একটু জলদি যদি র্যাঙ্ক করতে চান তাহলে ইউজ করতে পারেন। খুব বেশি ইউজ না করার জন্য আমি এটার পরামর্শ দিব। দেন আসেন ডট এডু মানে হইলো যারা .com ব্যাকলিংক ইউজ করেন তাদেরটা, যারা .com ব্যাকলিংক ইউজ করি, .com হলো একটা পপুলার ডোমেইন, সো এটা আমরা ইউজ করতে পারি। কিন্তু .edu, এই .edu ডোমেইনটা গুগল সার্চ খুব বেশি প্রাধান্য দেয়, .edu ডোমেইনগুলো খুব ট্রাস্টফুল হয়। এখন আপনার সাইট যদি কোনো .edu সাইটের রিলেভেন্ট পান, .edu.com সাইটের .edu ডোমেইন সাইটের রিলেভেন্ট লিঙ্ক যদি খুঁজতে চান, তাহলে ইন ইউআরএল, তারপরে কোলন, তারপর এটা একটা ফুল স্টপ, তারপর edu, তারপর আপনার কিওয়ার্ডটা লিখছেন, দেন লিখবেন ক্লাব। ওই আপনার রিলেভেন্ট কিওয়ার্ড সম্বন্ধে যদি কোনো এডু সাইট .edu ডোমেইনের ক্লাব খুঁজতে চান, তাহলে এইভাবে লিখবেন। আর .edu ডোমেইনের গ্রুপ, আপনার কিওয়ার্ড রিলেভেন্ট .edu ডোমেইনের গ্রুপ লিখতে চাইলে 2 নম্বরে যেটা দেখেছি কিওয়ার্ড গ্রুপ,
এটা লিখবেন। আর আপনার রিলেভেন্ট সাইটের অর্গানাইজেশন কোনো আপনার কিওয়ার্ড রিলেভেন্ট কোনো অর্গানাইজেশন খুঁজতে চাইলে এবং সেই অর্গানাইজেশনের যদি .edu ডোমেইন খুঁজতে চান তাহলে নিচেরটার মতো লিখবেন edu স্পেস কিওয়ার্ড স্পেস অর্গানাইজেশন। আশা করি বুঝাইতে পারছি। দেন যদি কোনো ইউনিভার্সিটি খুঁজতে চান বা কোনো রিসোর্সের লিস্ট খুঁজতে চান দেন edu হেল্পফুল সাইট প্লাস কিওয়ার্ড, আপনার কিওয়ার্ড edu কিওয়ার্ড প্লাস রিসোর্স, এরকম। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যারা স্ক্রিনশট নিলেও স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন এটা। দেন .org ডোমেইনটাও গুগল ট্রাস্টফুল হিসাবে কাউন্ট করে। এটা হলো .org ডোমেইন খোঁজার সিস্টেম, যে প্লাস ইউনিভার্সাল .org ডোনার্স প্লাস কিওয়ার্ড .org ডোনার সাপোর্টার্স প্লাস আপনার কিওয়ার্ড org কন্ট্রিবিউটার্স প্লাস কিওয়ার্ড। আচ্ছা, এই আরেকটা আপনাদের প্রশ্ন জাগতে পারে, এখন আমি প্রশ্নগুলো পড়ি নাই, কার কি প্রশ্ন আছে। এগুলো লিখবেন সব সার্চ বারে, গুগল সার্চ বারে। ফাইন্ড কান্ট্রি, আপনার কিওয়ার্ড রিলেটেড কোন কান্ট্রি খুঁজে বের করতে চাইলে কি করবেন, আপনার কিওয়ার্ড প্লাস ইউআরএল লিখবেন, ইউআরএল, তারপর .cc কোলন, তারপর cc.tld। সাপোজ সিসি দিয়া এখানে কানাডার ডোমেইন বুঝাইতেছে, সো আপনি বিডি দিলে bd.com, দ্যাটস মিন বাংলাদেশি সাইটগুলো বের হবে। .au.com, দ্যাটস মিন অস্ট্রেলিয়ান সাইটগুলো বের হবে। তারপর .ge.com, দ্যাটস মিন আপনি জার্মানির সাইটগুলো পাবেন, এরকম। আর .com.bd, তারপর bd.com, এই লিঙ্কগুলো হইলো একটু দামি লিঙ্ক হয়, মানে এইগুলোর একটা ডোমেইনের দাম 4000 5000 ইয়ারলি পরে, তো সো এই লিঙ্কগুলো একটু ট্রাস্টফুল, কারণ এইটা সবাই ইউজ করে না, সো লিঙ্কগুলো ট্রাস্টফুল হিসেবেই কাউন্ট হয়। এই ডোমেইনগুলা একটু ট্রাস্টফুল হিসেবেই ধরা যায়, কারণ এগুলো ইউজ কম। আচ্ছা, এতক্ষণ যেটা বুঝাইলাম যে কিভাবে, এটা আজকে হলো লিঙ্ক বিল্ডিং নিয়ে কথা বলছি, যে কিভাবে ব্যাকলিঙ্ক করবেন, কোথায় কোথায় নরমালি ব্যাকলিঙ্ক করলে কিছু হয় না, এন্ড কিভাবে আপনার ব্যাকলিঙ্ক করার জন্য জায়গাটা খুঁজে বের করবেন, ঠিক আছে। আজকে এটা শুধু লিঙ্ক বিল্ডিং নিয়ে কথা বলছি। এখন প্লিজ কোশ্চেনগুলো, এখন কোশ্চেন অ্যান্সারে যাব। সো এখন থেকে যারা কোশ্চেন করবেন, কোশ্চেনগুলোর অ্যান্সার দিব। আচ্ছা হৃদয়, কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছেন? আপনি যেই ওয়ার্ডটার জন্য আপনার সাইট র্যাঙ্ক করতে চান, বা আপনি আপনার একটা পোস্ট যেই ওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করাইতে চান, সাপোজ আপনি একটা পোস্ট লিখছেন ম্যাঙ্গোনিয়া, সো আপনার এখানে ম্যাঙ্গোটা হলো কিওয়ার্ড। এখন ম্যাঙ্গো লেখা যদি আপনি চান, যদি কেউ গুগলে ম্যাঙ্গো লিখলে আমার ট্যাগ নাম্বার আসবে, ওইটা হলো ফোকাস কিওয়ার্ড, আপনি ম্যাঙ্গোর উপরে ফোকাস করছেন। শাহিনা আহমেদ, ওয়ার্ডপ্রেসে ব্যাকলিঙ্ক চেক করবেন কিভাবে? আমি আসলে বুঝতে পারি নাই। ব্যাকলিঙ্ক কিভাবে, এরকম কিছু নাই, আপনি ব্যাকলিঙ্ক এমনি চেক করতে পারেন। ব্যাকলিঙ্কের জন্য কিছু টুলসের লিঙ্ক দিছি, এগুলা। সুমেয়া খুরশেদ আপু, প্রথম 15 মিনিট। আচ্ছা, আজকে প্রথম 15 মিনিটে খুব বেশি কিছু হয় নাই। আচ্ছা, প্রথম 15 মিনিট মানে এখানে তো মনে হয় ক্লাস করছিলেন। আচ্ছা, এখানে অফ পেজ অপটিমাইজেশনের বিষয় নিয়ে কিছু বলছিলাম। দেখেন, যে যার লিঙ্ক বেশি থাকবে সে আসলে প্রত্যক্ষভাবে জিতলো, পরোক্ষভাবে জিতে না। যার কোয়ালিটি লিঙ্ক থাকবে, যেমন সাইটের একটা মাত্র লিঙ্ক, এটা খুব কোয়ালিটিপূর্ণ সাইট, cnn.com থেকে আসছে, আর সাইট বি অনেক র্যান্ডম লিঙ্ক নিছে, সো এখানে কে র্যাঙ্ক করবে? আমরা জানি যে সাইট বি এর লিঙ্ক বেশি, তাই সাইট বি র্যাঙ্ক করবে, কিন্তু না, আসলে সাইট এ র্যাঙ্ক করছে। আর এখানে একটা লিস্ট দিছি ফার্স্ট 15 মিনিটে, এই লিস্টটা হলো টুইটার, facebook.com, কিভাবে আপনি আপনার ব্র্যান্ড নেম এখানে পাবলিশ করবেন। আর দেন ডোমেইন অথরিটি, পেজ র্যাঙ্ক,
নো ফলো টু ফলো নিয়ে কথা বলছিলাম ফার্স্ট 15 মিনিটে, আর কিভাবে নো ফলো টু ফলো লিঙ্ক লিখতে হয়। ওয়ার্ডপ্রেসের জন্য নো ফলো টু ফলো, ওয়ার্ডপ্রেসের জন্য লিঙ্ক নো ফলো করার প্রিটি লিঙ্ক একটা আছে, প্লাগইন আছে। আচ্ছা এইগুলো হচ্ছে ফার্স্ট 15 মিনিটে। দেন নেক্সট তানজিদ তানিন ওয়ার্ডপ্রেসে প্লাগইন, সরি তানজিদ তানিন আমি কোশ্চেন বুঝে নেই। ওয়ার্ডপ্রেসে প্লাগইন লেখা কে কে, আচ্ছা আমি বুঝতেছি না, আরেকবার একটু কষ্ট করে বুঝাই লেখেন। আচ্ছা সবাই কোশ্চেনটা একটু থামাই, আমার আগের কোশ্চেনগুলো পড়তে সমস্যা হইতেছে। কোশ্চেনটা একটু থামাই, আমি এই কয়টার অ্যান্সার দিই, দেন আবার অ্যান্সার দিব। কোশ্চেনটা একটু অফ করি। কোশ্চেনটা একটু অফ করি হৃদয়। তানজিদ তানিন আমি কোশ্চেনটা বুঝি নাই, একটু পরে আবার লিখবেন। আহ, না তানজিদ তানিন আজকের ক্লাসে কোনো নোট দেওয়া হয় নাই। ক্লাস ওয়ানের পাওয়ার পয়েন্ট ছিল না, ওইগুলো ইমেজ ছিল। তারপর আমি পাওয়ার পয়েন্টটা আর একবার লিঙ্ক পাওয়ার পয়েন্ট করে একবার লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো। রাশেদুল ইসলাম, হ্যাঁ এই প্রেজেন্টেশনের ফাইলটা আগামীকাল গ্রুপে শেয়ার করা হবে। হ্যাঁ স্লাইডার কপি আছে তানজিদ তানিন, এটা আগামীকাল গ্রুপে দেওয়া হবে। শাহিন আহমেদ, এসিও অপটিমাইজ পোস্ট হলে ওয়ার্ডপ্রেসে গ্রিন দেখায়, গ্রিন একটা লাইট থাকে, ওইটা ওয়ার্ডপ্রেসে দেখায়। হ্যাঁ এটা অন্য কোনো সাইটের জন্য এই সুবিধাটা পাওয়া যায় না, শুধু ওয়ার্ডপ্রেসে এসিও বাই ইওস প্লাগইনটা যখন ইউজ করবেন তখন এটা পাওয়া যাবে। অ্যান্ড এসিও বাই ইওস প্লাগইনটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্লাগইন। আমার এখানে বেশিরভাগই ওয়ার্ডপ্রেস আছেন, যারা ব্লগস্পট ইউজ করেন আমি সাজেস্ট করবো যে ব্লগস্পটের দিনে দিনে মার্কেট কমতেছে। গুগলের যখন কিছু মার্কেট কমে গুগল তখন এটা বাদ দিয়ে দেয়। ব্লগস্পটের এখনো মার্কেট আছে কিন্তু খুব একটা বেশি না, আর এটা আস্তে আস্তে কমে যাইতেছে। সো যারা ব্লগস্পট এখনো ইউজ করেন, এসিওর জন্য ব্লগস্পট আসলে খুব ফ্রেন্ডলি না। আপনারা মন খারাপ করার কিছু নাই, ব্লগস্পটের চেয়ে ব্লগস্পটে আসলে অনেক কোডিং জানা লাগে। এই কোডিং গুলো করে ব্লগস্পটের সব থিম আর বাইরের জিনিস সেট করা লাগে। সো আর ওয়ার্ডপ্রেসে কোনো কোডিং জানা লাগে না, ওয়ার্ডপ্রেসে সব প্লাগইন দেয়। সো আমি বলবো যে আস্তে আস্তে যদি ওয়ার্ডপ্রেসের দিকে আসেন তাহলে ভালো হয়। আর এসিও বাই এসটা কিভাবে এটা গ্রিন করে এটা আমি পরে দেখাবো। এমডি আবিদ নুরি, আমি তো এতক্ষণ ধরে দেখাইলাম রিলেভেন্ট সাইট কিভাবে বের করে, আপনি মনে হয় দেখেন নাই। আগামীকাল এই যে কিভাবে রিলেভেন্ট সাইট গুলো বের করে এতক্ষণ আমি লাস্টের দিকে দেখাইছি, অ্যাডভান্স সার্চ অপারেটর। ঠিক আছে, এটা আমি আগামীকাল এটা দিব, আপনাদের স্লাইডটা দিব, স্লাইড থেকে একটু দেখে নেবেন। রিলেভেন্ট সাইটের অনেক বড় একটা লেকচার দিছি কিন্তু। আচ্ছা এমডি তানভীর হাসান, হ্যাঁ ওয়ার্ডপ্রেস এসইও বাই ইউএস হলো ফ্রি। আচ্ছা এখন কোশ্চেনগুলো করা শুরু করেন, একটা একটা করে কোশ্চেন করেন। হ্যাঁ ওয়ার্ডপ্রেসে নিউ ব্যাকলিংক অ্যালার্ট পাওয়া যায়, আপনি যদি আপনার সেটিং থেকে সেট করে দেন। আপনি কমেন্টে অ্যালার্ট পাবেন যে আপনার কোথায় ব্যাকলিংকটা হয়েছে, কোথা থেকে পিং হইতেছে। ঠিক আছে রাসেল, হ্যাঁ এটা হলো আজকে ডিসকাশন ক্লাস। আজকে গতকাল অন পেজের ডিসকাশন ক্লাস ছিল, এন্ড আজকে অফ পেজের ডিসকাশন ক্লাসটা এখানে হইলো। ঠিক আছে, আর এগুলো প্রত্যেকটা আমি পরে আস্তে আস্তে প্র্যাকটিক্যালি দেখাবো। তানজিদ তানিন, একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, সমস্যা হইতেছে বুঝতে পারতেছি। আচ্ছা কোশ্চেন প্লিজ। এনি কোশ্চেন?
আচ্ছা কোশ্চেন থাকলে প্লিজ লাইভ স্ট্রিমিং ভালো মানে লাইভ স্ট্রিমিং সাইট তো করা যায়, লাইভ স্ট্রিমিং সাইটে সমস্যা নেই। আসলে এগুলো আমরা গ্রুপে আলোচনা করবো। এই কোর্সটা মানে 28টা ক্লাসের মধ্যে শেষ করা হবে, 28টা না হইলে পরে বাড়ানো যাবে, সমস্যা নেই। এমডি আবিদ নারি, গুড কোশ্চেন। গুগলকে কোথায় রিকোয়েস্ট করবেন ব্যাড লিংক রিমুভ করার জন্য? এটা গুগলে সার্চ দেন যে লিংকসটা আমারও আসলে ডাইরেক্ট লিংকটা আমারও মনে নাই, গুগলে সার্চ দেন যে হাউ টু রিমুভ ব্যাড ব্যাক লিংক। হ্যাঁ সাউন্ড ঠিক আছে। হ্যাঁ কিছু কিছু লাইভ স্ট্রিমিং আপনার টাকা দিয়ে কিনতে হয়, জাগোবিডির মতো। আচ্ছা রিলেটেড কোশ্চেন থাকলে প্লিজ করেন, কারো যদি কোনো রিলেটেড কোশ্চেন থাকে। নজরুল ইসলাম জাভেদ ভাই, আজকে প্রশ্ন নাই। দেবব্রত মন্ডল, খুরশিদ আপু। আচ্ছা লাস্ট 10 মিনিটের মতো আছি, কোশ্চেন থাকলে করেন। হ্যাঁ তানভীর, 28টা ক্লাসের মধ্যে মনে হয় হয়ে যাবে। 28টা ক্লাসের মধ্যে না হলে পরে ক্লাস বাড়ানো যাবে। হ্যাঁ এটা হলো আজকের অফ পেজের যে ডিসকাশনটা করলাম, কিভাবে লিংক বের করতে হয়, কোথায় কিভাবে লিংক করতে হয়, এগুলো নিয়ে। হ্যাঁ এগুলো প্র্যাকটিস তো করতে হবে। এই যে আমি কিভাবে লিংক বের করার সিস্টেমটা দেখাইলাম। আচ্ছা এই যে দেখেন লাস্টের দিকে, এই যে লাস্টের ওইগুলা কিভাবে লিংক বের করার সিস্টেমটা দেখাইলাম। আপনি আপনার সাইটের কিছু লিংক বের করেন, প্র্যাকটিস হবে। এন্ড লিংকগুলার তারপর সাইট কিভাবে, তারপর আরেকটা জিনিস দেখাইছি আজকে, এটা ভুলে গেলে হবে না। এই যে টুলসগুলো কিভাবে ইউজ করে, এগুলো হলো কিভাবে লিংক বের করতে হয়, কিভাবে আপনার কম্পিটিটরের ব্যাকলিংক বের করবেন, কিভাবে র্যাঙ্ক করবেন তারটা দিয়া, এগুলা ডেইলি প্র্যাকটিস করতে হয়। ডেইলি আমি শিখে চলে যাবো, আপনি এটা একবার দেখবেন হয়ে যাবে না, এটা ডেইলি প্র্যাকটিস করবেন। আজকের মিটিংটা শেষ, কিন্তু আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ গুড কোশ্চেন শাহিন আহমেদ। স্পেসিফিক কিওয়ার্ড কিভাবে র্যাঙ্ক করাবেন? আপনারা স্পেসিফিক কিওয়ার্ডটা ফার্স্টে গুগলে সার্চ করেন, দেন দেখেন ওইটার ব্যাক ওই কিওয়ার্ডটা দিয়ে কি কি সাইট আসে। এখন সেই সাইটগুলো আপনার হলো কম্পিটিটর। এখন আপনার কম্পিটিটরের ব্যাকলিংকগুলো যদি আপনি চুরি করেন, মানে তার যেখানে যেখানে ব্যাকলিংক আছে আপনিও সেখানে সেখানে ব্যাকলিংক করলেন, এবং সাইট যদি তার ব্যাকলিংক, তার ভালো ব্যাকলিংকগুলো আপনি যদি নিয়ে নেন, তাহলে তার ভিজিটরগুলো আপনি আস্তে আস্তে নিয়ে নেবেন। অ্যান্ড এইভাবে তার একটা টাইমে আপনি তার সমানে চলে যাবেন। অ্যান্ড দ্যাটস মিন আপনার ওই কিওয়ার্ডের জন্য সে তো আগেই র্যাঙ্ক করছিল, তার মানে আপনি র্যাঙ্ক করছেন, অবশ্যই র্যাঙ্ক করবেন। এটা হলো পেজ অপটিমাইজেশনের একটা বিষয়। আচ্ছা সময় খুশিদ, আমি ক্লাসটা শেষে স্লাইডটা শেয়ার করে দিতেছি, স্লাইড শেয়ারের লিংক দিয়ে দিতেছি। যেই দিন এটা সেই দিনই সলভ করে দেওয়া ভালো। আমি ডেইলি তো ঝামেলা, একদিন একটা আর একদিন। আচ্ছা কারোর কোনো কোশ্চেন নাই? আজকের স্লাইডটা আমি এখন একটু পরে কিছুক্ষণের মধ্যে শেয়ার করে দেব। অনেক সাইটে লিংক করলে ওরা কমেন্টকে অ্যাপ্রুভ করতে ওয়েটিং এ রাখে, লিংক অ্যাপ্রুভ হলো কিনা কিভাবে জানবেন? এটা ওয়ার্ডপ্রেসে জানা যায় যে আপনি ওই সাইটে আপনি লিংক করলেন, দেন ওই আপনার লিংকটা যখন তারা অ্যাপ্রুভ করবে, ওইটা লিংকে যদি পিং হয় তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের কমেন্ট সেকশনে এটা আপনি জানতে পারবেন। নেক্সট ক্লাস হলো আগামীকাল শনিবার। আমি আবারও বলতেছি, নেক্সট ক্লাস আগামীকাল শনিবার।
হ্যাঁ, দুইটাই শেয়ার, আজকেরটা এখন শেয়ার করে দেবো, গত লাস্টেরটা আমার স্লাইড বানানো নাই, ওইটা বানাই আমি শেয়ার করব। নেক্সট ক্লাস আগামীকাল শনিবার 10টায়। মেহেদি হাসান, এটা কমেন্টে আপনি যদি লিঙ্ক কিসের জন্য প্লাগইনটা চাইছেন আমি বুঝতে পারি নাই। যদি আপনি ওই ব্যাকলিংকটা চেক করতে চান আপনার ব্যাকলিংকটা হইলো কিনা, তাহলে আপনি কোনো প্লাগইন ছাড়া এটা কমেন্ট সেকশনে পাবেন, সেটিং অপশন থেকে এটা সেট করে দিতে হবে। সুদীপ শিকদার ভাই, কোনটা আবার বলবো আমি বুঝতে পারিনি। মানে ক্লাস টাইমটা হলো আগামীকাল রাত 10টায়। হ্যাঁ, রাত 10টা। আপনার যদি ওয়ার্ডপ্রেসের সাইট থাকে, সুদীপ শিকদারকে বলছি, আপনার যদি ওয়ার্ডপ্রেসের সাইট থাকে, সো আপনি ওয়ার্ডপ্রেসের কমেন্ট সেকশনে দেখবেন যে আপনার একটা ওই সাইটের লিঙ্ক সহ আপনার সাইটে একটা নোটিফিকেশন শো করবে ওয়ার্ডপ্রেসের কমেন্ট সেকশনে। এন্ড দ্যাটস আপনি বুঝতে পারবেন যে আপনি ওই সাইটে যে লিঙ্কটা করে আসছিলেন সেটা আজকে অ্যাপ্রুভড হয়েছে। এনিওয়ান কোশ্চেন? আচ্ছা, লিঙ্কগুলো সার্চ দেওয়াটা একটা আমি লাইভ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ ফার্স্টেরটাই দেখাই যে আমি কিভাবে আমার কিওয়ার্ডটার জন্য, আমার কিওয়ার্ড হলো আর্নিং, এটা আমার মেইন কিওয়ার্ড হিসাবে আমি যদি ফোকাস করি আর্নিং প্লাস ইন টাইটেল, আমি দেখাচ্ছি। দেখেন আমি গুগলে যাই, এই যে আমি এখন গুগলে আমার মেইন কিওয়ার্ড আর্নিং, দেন একটা স্পেস দিলাম, আবার দেখেন আর্নিং, একটা প্লাস দেবেন, প্লাস দেয়া ইন টাইটেল, লিখলাম আর্নিং প্লাস ইন টাইটেল। দেন আবার দেখেন আমি যদি ব্লগিং এর জন্য রিলেভেন্ট সাইট খুঁজতে চাই, দেন লিখবেন ওই যে ইনভাইটেড কমার ভিতরে রাইট ফর আস, সরি দেখেন আমি কিভাবে লিখছি, আমার কিওয়ার্ড প্লাস ইন টাইটেল আর ইনভাইটেড কভার ভিতরে রাইট ফর আস। দ্যাটস মিন এখন যদি আমি এন্টার দিই দেখেন কি হয়। এখন দেখেন রাইট ফর আস এন্ড আর্ন মানি, ঠিক আছে? এটা একটা মানি আর্নিং সাইটের মধ্যে, যে তাদের জন্য আপনি যখন ব্লগ পোস্ট করবেন সেটা থেকে আপনি আর্ন করতে পারবেন। বাট আসলে এটা আমার উদ্দেশ্য না, এটা হইলো আপনি পোস্ট করলে আর্ন করবেন, সেটা আমার উদ্দেশ্য না, তাইলে এটা আমরা বাদ দিতে পারি। এখন দেখেন নিচে যাই, রাইট ফর আস আর্নিং মেথড অনলাইন, তার মানে এটা একটা আমার রিলেভেন্ট সাইট, এটা আর্নিং মেথড নিয়ে কাজ করে, এটা আমার রিলেভেন্ট সাইট। সো আমরা ঢুকে দেখি। আচ্ছা, একটা সাইট আমরা নিলাম আর্নিং এর। আচ্ছা, রাইট ফর আস এন্ড আর্ন মানি, এটা আমার কিওয়ার্ডটার জন্য কিছু কিছু সাইট আসতেছে যেটা আমার রিলেভেন্ট না, আর্ন মানি দিয়ে অনেক কিছু আছে যেটা আমার রিলেভেন্ট না। সো একটু বুঝা কাজ করতে হবে। এই যে কোয়ালিটি টেক্সট, রাইট ফর আস, কোয়ালিটি টেক্সট হলো একটা সাইট যেখানে আপনি তাদের জন্য লিখতে পারবেন এন্ড তারা আর্নিং নিয়ে কাজ করে। আচ্ছা, একটা সাইট খুলছি, এটা দেখি সাইটটার কোয়ালিটি কেমন। এই যে দেখেন সাইটটা রাইট ফর আস নামে একটা অপশন আছে, ঠিক আছে? এখন তাদের জন্য আপনি একটা ব্লগ পোস্ট করতে পারেন। এই যে এখানে টুলসটা ওপেন হয়েছে, এটার নাম হলো মজবার। এটার পেজ অথরিটিটা দেখেন 18, দ্যাটস মিন একেবারে খারাপ না। এটার টোটাল 145টা ব্যাকলিঙ্ক আছে, এটার মজ র্যাঙ্ক আছে 145-এর মতো, অ্যান্ড এটার ডোমেইন অথরিটিতে দেখেন দ্যাটস মিন 22। কিন্তু আমার আরেকটা যেটা খারাপ লাগছে, এটার ব্যাকলিঙ্ক, এটার অ্যালেক্সা র্যাঙ্ক কম, তার মানে এটার ট্রাফিক কম।
এটা ইন্ডিয়ায় র্যাঙ্ক করছে অ্যান্ড এটার অ্যালেক্সা র্যাঙ্ক হলো 5,82,000। সো এটার অ্যালেক্সা র্যাঙ্কটা কম। এই টুলসগুলো আশা করি আপনারা ইনস্টল করছেন। মজবার অ্যালেক্সা র্যাঙ্ক এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট টুলস। আর এটা আমি শেয়ার করছিলাম। এটা দিয়ে গুগল পেজ র্যাঙ্ক করে। এই যে গুগলের পেজ ইন্ডেক্স, এটা টোটাল 385টা পোস্ট গুগলে ইন্ডেক্স আছে, ঠিক আছে। আর সাইটটা কতটুকু ট্রাস্টফুল, এই যে দেখেন এমসি ক্যাফি, আগে বলছিলাম সাইটটা ভিজিটরদের কাছে কতটুকু ট্রাস্টফুল। ওট ওট হলো একটা এটা একটা গুগল ক্রোম অ্যান্ড ফায়ারফক্সের একটা এক্সটেনশন। ওটা হলো বেস্ট। এমসি ক্যাফেটা তেমন একটা কোয়ালিটি নাই, ওটা হলো বেস্ট। এটা যদি 3টা গ্রিন থাকতো দ্যাটস মিন সাইটটা খুবই ট্রাস্টফুল হতো, তাইলে আমি এই সাইটটা পোস্ট করতাম। এই সাইটটার যদি অ্যালেক্সা র্যাঙ্ক একেবারে নাও থাকতো তাইলেও এই সাইটটা আমি পোস্ট করতাম। পোস্ট করলে ভালো হতো, কারণ এটা ডিএপিএ বেশি, আমার চেয়ে তো বেশি। যদি আমার চেয়ে বেশি হয় তাইলে এটার মধ্যে পোস্ট করে আমার কাজ আছে, কিন্তু এটার অ্যালেক্সা র্যাঙ্ক কম অ্যান্ড এটা ট্রাস্টফুল সাইট না। সো আমি এটা ব্যাকলিঙ্ক করব। এটাই আমি খালি খালি ব্লগিং করে টাইম নষ্ট করার কাজ নেই। আরেকটা জিনিস যেটা হলো, এই সাইটটা আমি শুরুর থেকেই ভ্যালু দিতেছি না। কেন আমি ভ্যালু দিতেছি না? ভিজিটররাও ভ্যালু দিবে না। দেখেন সাইটটা একটা টপ লেভেল ডোমেইনে আছে, ঠিক আছে, কিন্তু সাইটটা এই যে দেখেন /p/ দ্যাটস মিন সাইটটা ব্লগ স্পটে করা। যারা ব্লগ স্পট ইউজার তারা বুঝতে পারতেছেন। সো এই সাইটটার আমার কাছে কোনো ভ্যালু নাই। এখানে গেস্ট ব্লগ করা মানে বৃথা টাইম নষ্ট করা। আর্টিকেল সাবমিশন বলতে কি বোঝায়? অনেক সাইট লিস্ট লিখে গুগলে সার্চ দিলে আপনি অনেকগুলো সাইট লিস্ট পাবেন। অ্যান্ড এই যে mfaruqi.com, এটা থেকে আমরা কয়টা, এটার লিস্টগুলো ট্রাস্টফুল, এখানে লিস্টগুলো ট্রাস্টফুল আছে, এখান থেকে আপনি নিতে পারেন। এই যে দেখেন এই সাইটটাকে ট্রাস্ট করা যায়। কি জন্য ট্রাস্ট করা যায়? এটার পেজ অথরিটি বেশি, এটার 51টা ব্যাকলিঙ্ক আছে। 51 হলো মজ র্যাঙ্ক 51 মানে অনেক। এটার ডোমেইন অথরিটি 16 অ্যান্ড এটার অ্যালেক্সা র্যাঙ্কটা একবার দেখেন। এটার অ্যালেক্সা র্যাঙ্ক দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড এটার অ্যালেক্সা র্যাঙ্ক আছে 89,123। দ্যাটস মিন এটা এই সেটটার ট্রাস্ট করা যায়। এই যে দেখেন এই সেটটা অনেকগুলা লিঙ্ক আছে। এই যে সাপোজ একটা লিঙ্ক এখন আমি নিয়ে দেখাই, এখানে আপনি আর্টিকেল সাবমিট করবেন। এই যে articlecube.com, এখানে আর্টিকেল সাবমিটের মাধ্যমে লিঙ্ক শেয়ার করলে কি হবে একবার দেখেন। এই সেটটার অ্যালেক্সা র্যাঙ্ক খুব হাই, ওয়ার্ল্ডের মধ্যে এটা 32,000 আছে। দ্যাটস মিন এখানে আপনি যদি আপনার আর্টিকেল সাবমিট করেন, এই যে দেখেন সাবমিট আর্টিকেল অপশন আছে অ্যান্ড এটার থেকে যদি আপনি ব্যাকলিঙ্ক পান, এটা আপনার সাইটের জন্য অবশ্যই ভালো। আশা করি বুঝতে পারছেন আর্টিকেল সাবমিশন সাইট কি, আর্টিকেল সাবমিট বলতে কি বোঝায়। আর্টিকেল সাবমিট করে আপনি এখান থেকে একটা ব্যাকলিঙ্ক পেলেন, যেটা আপনার সাইটের জন্য খুব প্রয়োজনীয়। ইন টাইটেল মানে এটা হলো ওই, এই যে দেখেন আমি একটা খুলছিলাম, ইন টাইটেলে রাখা, এই যে এটা হলো টাইটেল রাইট ফর আস। আর ইন টাইটেল হইলো এখানে একটা কোড হিসাবে ইউজ হয়েছে, আমি যেটা দেখাইছি। এই যে ইন টাইটেল, দ্যাটস মিন কোন টাইটেলটার ভিতরে লেখা আছে রাইট ফর আস, এটা আপনার কিওয়ার্ডের সাথে যদি ম্যাচ খায় তাহলে সেটা এখানে শো করবে। আশা করি বুঝতে পারছেন। আর ইন ইউআরএল মানে কোন ইউআরএলটার ভিতরে লেখা আছে রাইট ফর আস। আচ্ছা, ডিটেল ব্লগ ফোরাম সহজে খুঁজে পাবো কিভাবে? এইটাও আমি দেখাইছি কিভাবে ফোরাম সাইট খুঁজে বের করবেন, মনে হয় দেখাইছি। আচ্ছা, এটা আজকে দেখানো নেই, আমি ভুলে গেছিলাম ফোরামেরটা দিতে। এটাও সেম কিওয়ার্ড প্লাস ইন টাইটেল
ঠিক আছে, তারপর সরি ইন ইউআরএল, এটা ইউজ করবেন ইন ইউআরএল, দ্যাটস মিন কিওয়ার্ড প্লাস ইন ইউআরএল, তারপর ইনভাইটেড কমার ভিতরে লিখবেন ফোরাম, তাইলে আপনি ফোরাম খুঁজে পাবেন। আশা করি বুঝতে পারছেন। সাউন্ড তো অফ না, সাউন্ড আর 50 সেকেন্ড পর অফ হবে। আচ্ছা, সো আজকের ক্লাসটা এখানে শেষ, আজকের ক্লাস আওয়ার শেষ এখানে। আর এরপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে গ্রুপে করতে পারেন, আমার সাথে পার্সোনালি করতে পারেন। না, সেম আর্টিকেল সব জায়গায় সাবমিট করতে পারবেন না। আচ্ছা, কারো যদি কোশ্চেন, কারো যদি আরো কোশ্চেন, অডিওটা এখন বন্ধ হয়ে যাবে, কারো যদি আরো কোশ্চেন থাকে তাহলে আমার সাথে আগামীকাল গ্রুপে বা অন্য কোথাও কোশ্চেন করতে পারেন। থ্যাঙ্কস আজকের জন্য। আগামীকাল রাত 10টায়। ওকে, বাই বাই। হ্যাঁ, আজকে ক্লাস 1 আওয়ার ছিল, আগামীকাল রাত 10টায় আবার আসবে। বাই বাই, টাইম শেষ।